জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলার ৩০ আসামির মধ্যে আটক ৪ জন গ্রেপ্তার রয়েছেন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। গত ২৪ জুন ৩০ জনকে আসামি করে এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে ৪ জন গ্রেপ্তার রয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। ন্যায় বিচারের মানদণ্ড রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার কথা জানান চিফ প্রসিকিউটর। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে এবং আদালত বাকিটা নির্ভর করবে আদালতের উপরে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্ধ্যা ৭:৩০টায় টেলিফোনে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি জানান, প্রায় ১৫ মিনিট এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবি হলে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একই সঙ্গে জাতীয়ভাবে জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি। আগামীতে বাংলাদেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সাথে চীন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আনুপাতিক হারে যারা নির্বাচন করতে চায় তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেই সফরের বিষয়বস্তু তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা চুক্তি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া, বকেয়া ঋণ পরিশোধে সময় দেয়া, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে
প্রেমের সঙ্গে কাজ করব। ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দলের সাধারণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের কথা ও কাজের মিল নেই। আজকে থেকে 1 বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। অপরদিকে সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমনই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। তবে মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যা আগামীর জন্য একটি সতর্ক বার্তা বহন করে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। 2014, 18 এবং 24-এর জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক, লোক দেখানো এবং দিনের ভোট রাতে করাসহ ফেসিবাদী রাজত্ব বাস্তবায়নের নির্বাচন। আর এসব ভোট আয়োজনে নেপথ্যে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। অভিযোগ দাখিল করা হয় নির্বাচন কমিশন সচিবালয়েও। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, অতঃপর সাবেক সিইসি রকিবউদ্দিন অসুস্থ থাকায় গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। সাজানো এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে 5 সদস্যের একটি কমিটিও গঠন করেছে। সার্বিক এই পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। এটি ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে আসলে এটা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য এটার একটা পজিটিভ বা ইতিবাচক এর একটা প্রভাব পড়বে বাংলাদেশে। যারা নির্বাচন কমিশনার বা যারা প্রধান দায়িত্বে ছিলেন, তারাই যে এককভাবে দায়ী বিষয়টা তা নয়, কারণ আসলে তারা একটা কাঠামোর মধ্যে কাজ করেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারপরে অর্থ মন্ত্রণালয় আছেন। এই প্রতিষ্ঠানগুলো সামগ্রিকভাবে যদি সহযোগিতা না করে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাত্ত্বিকভাবে বা সাংবিধানিকভাবে স্বাধীন থাকলেও তাদের অনেক সময় সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। আর সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আগামীর জন্য বার্তাটা হচ্ছে যে আমরা চাই সিস্টেম ফিরে আসুক, সিস্টেমের মধ্যেই সব কিছু হোক। তো যদি সিস্টেম ব্রেক কিছু হয়, তাহলে যেটা হচ্ছে যে অন্যরাও কিন্তু সিস্টেম ব্রেকে যাবে। আগামীর জন্য আমরা একটা অ্যানোমিক সিচুয়েশনের দিকে চলে যাব, যেটা সব সঙ্গত কারণেই একজন সমাজবিজ্ঞানী হিসেবে অথবা একজন সিটিজেন হিসেবে আমি কোনোভাবেই সেটা মনে করি যে আমাদের জন্য আসলে গ্রহণযোগ্য হবে না। তো আমার কাছে মনে হয় সামাজিকভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলো যত স্মুথ কাজ করে, আমরা সেটা এক্সপেক্ট করি যে আমাদের স্ট্রাকচারাল ওয়েতেই জাস্টিসটা পৌঁছে দেওয়া উচিত। সেটা এখন যারা খুব রাজনীতি বা ওই ধরনের ক্ষমতার বলয়ের মধ্যে আছেন, অথবা আমরা সাধারণ মানুষ, সবার জন্যই আসলে জাস্টিস থাকা দরকার। জাস্টিস সিস্টেমটা যেন স্ট্রাকচারের মধ্যে থাকে। গ্রেপ্তার হওয়া সাবেক সিসিদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে জাতীয় সংসদ কিংবা স্থানীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। আমার কাছে মনে হয় যে এর আগের যে নির্বাচন যেগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই সময় কিন্তু আসলে ব্যাপক হারে বদলি করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় আস্থার, জনগণের মধ্যে যদি নির্বাচনের বিষয়ে আস্থা তৈরি করতে হয়, তাহলে তাদেরকে আসলে অন্য জায়গায় বদলি করা দরকার। সিইসিদের কেন গ্রেফতার করা উচিত অথবা উচিত না, এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা মতামত তৈরি করতে পারে, সামাজিক মতামত তৈরি করতে পারে। সেদিক থেকে দুটো সুবিধা, একটা হচ্ছে সামাজিক ভাবনাটা আমরা জানবো যে আসলে মানুষ কি চাচ্ছে, সেই প্রেক্ষিতে রাষ্ট্র তার নীতি নির্ধারণ, রাষ্ট্র তার কার্যক্রম সেটাকে পরিচালিত করতে পারবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে তার সাথে পিস্তলের খালি ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে কেউ যেন বিশেষ সুবিধা না পায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট ঘিরে রাজনৈতিক দল ও সামাজিক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই আগস্টকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা ঠিক করতেই সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে দেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো হুমকি নেই। আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের থ্রেট আলাই দিলে এখন পর্যন্ত নাই। বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়ার বিষয়ে তিনি জানান, এটি ভুলে রয়ে গিয়েছিল। তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। এই জন্য আমি অলরেডি বলেছি, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লা ও পটুয়াখালীর ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে। যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের পারসেপশন অনেক ভালো বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণের পারসেপশন তো অনেক ভালো, তো এই জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি, তো আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। টানা 1.5 মাসের বেশি স্থবিরতার পর অবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর থেকেই আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন কাস্টমস, ভ্যাট ও কর অফিসে কর্মচারীরা কাজে যোগ দিতে শুরু করেন। এদিকে এক ব্রিফিংয়ে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আফজাল হোসেনের রিপোর্ট। বিভিন্ন দাবিতে 1.5 মাস কর্মবিরতি আর আন্দোলন অব্যাহত রাখেন এনবিআর কর্মকর্তারা। শাটডাউন, কর্মবিরতি, অবস্থান কর্মসূচি সহ ধারাবাহিক আন্দোলনের কারণে রাজস্ব আহরণ ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। রোববার বিকেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি বিবেচনায় কঠোর অবস্থান নিয়ে আন্দোলনকারীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় সরকার। এরপরে প্রথমে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক এবং পরে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক শেষে অচলাবস্থার অবসান হয়। এরপরে প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন কাস্টমস, ভ্যাট ও কর অফিসে কর্মচারীরা কাজে যোগ দিতে শুরু করেন। অর্থবছরের শেষ দিনে সকাল 10টা পর্যন্ত 3,60,920 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, কর্মবিরতি প্রত্যাহারের ফলে সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। কাস্টম হাউসগুলো গতকাল বিকাল এবং সন্ধ্যা থেকে অপারেশন শুরু করেছে। যে মাঝখানে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। কর্মকর্তাদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব। সবাইকে আহ্বান জানাবো, তারা অতীতে যেভাবে দক্ষতা এবং নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে রেভিনিউ আদায় করেছেন, একইভাবে তারা তাদের কাজগুলো কন্টিনিউ করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার জরুরি। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। এনবিআর এর আন্দোলনরত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে 72টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা পর একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, বিগত সময়ে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন।
দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেবো না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে। আপনি একটা লক্ষ্য করবেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে কোনো ইস্যু করতে, আমার সময় পারে নাই যেহেতু আমি ওখানে ছিলাম। তারপরে তো বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একদম সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হিসেবে 429 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 149 জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 149 জন, চট্টগ্রাম বিভাগে 57 জন, ঢাকা বিভাগে 61, ঢাকা উত্তর সিটিতে 42 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 45 জন, খুলনা বিভাগে 21 জন এবং রাজশাহী বিভাগে 54 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 10,296 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 42 জনের। দেশে গত 24 ঘন্টায় আরও 21 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 384 জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 384টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি 100 নমুনায় শনাক্তের হার 5.47%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 2020 সালের 18 মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 29,521 জনের। এর মধ্যে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন 22 জন। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে এই কথা জানিয়ে তিনি আরো বলেন, এছাড়াও পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু হবে। আরেকটা হচ্ছে road construction. ওনারা আপনাদেরকে ছবি দেখাবেন, I'm sure you will show them the picture where how roads should be constructed and that should be controlled. এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আপনি পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্র সমাজ এসব ষড়যন্ত্র মানবে না বলে হুঁশিয়ারি দিয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ। জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি আরো বলেন, যে কারণে এই অভ্যুত্থান হয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ, যার দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছিল সেই আশা প্রত্যাশা এক বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় জুলাই মাস উপলক্ষে 11 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এই কথা বলেন। নূর বলেন, জাতীয় ঐকমত্যের সাথে সংখ্যানুপাতিক নির্বাচনে হলে দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানালেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। আগামীকাল 1 জুলাই সকাল 11টায়
কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার 2018 থেকে 24 শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে যে আধিপত্য বিস্তার, দখলবাজি, চাঁদাবাজি, পেশি শক্তির যে রাজনীতি, এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। এবারে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার নেগরি সেম্বিলানে মাছ ধরতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে, তবে তার পরিচয় জানানো হয়নি। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বৃহস্পতিবার নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং ব্যাং কালুগলুর পাম্প হাউসের কাছে মোয়ার নদীতে মাছ ধরার জাল লাগাতে যান ওই বাংলাদেশি। হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান তিনি। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন আয়োজন করল হাই স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি 2025। রবিবার হিউস্টনে অ্যাসোসিয়েশনের নিজস্ব ভূমিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী 20 জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নাইজা কামরানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের চেয়ারপারসন লাকি ইসলাম, বাংলাদেশ সেন্টার এর ডাইরেক্টর আফজল আহমেদ, খালিদ, জুলফিকার খান, শাইখ রহমান, মিতু হালিম ও জুলফিকার কারণী সহ অনেকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা। প্রতিনিধি বাদল পাল জানান, স্বরলিপি শিল্পগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে প্লাস দো ফেত প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী উৎসবে প্রবাসী বাঙালি, সাংস্কৃতিক সংগঠক, শিশু কিশোর ও নানা শ্রেণী পেশার দর্শনার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ও মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন স্বরলিপি শিল্পগোষ্ঠীর প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন সাত্তার আলী সুমন, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য শুভ, মিজান সরকার সহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। বাংলাদেশ ও ফ্রান্সের প্রবাসী শিল্পীরা নাচ, গান এবং বাংলা ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরার নানা আয়োজনে অংশ নেন।